ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে একটা অনেক বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি ভারতবর্ষের মাঝে, এই কোম্পানিটার বিষয়ে আলোচনা করব। কোম্পানিটার নাম হলো নিপন লাইফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড কোম্পানি। কয়েকদিন আগে এই কোম্পানিটার উপরে একটা নিউজ এসেছিল, সিবিআই আর সেবি মিলে একটা ইনভেস্টিগেশন করতেছে এই কোম্পানিটার উপরে স্ক্যাম রিলেটেড। স্ক্যামটা হয়েছিল 2016-তে, আর সেই সময়ে এই মিউচুয়াল ফান্ড কোম্পানিটা ছিল রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। তারপর একটা সময় পর আমরা যদি গিয়ে দেখি 2019-এর সেপ্টেম্বর মাসের থেকে এই রিলায়েন্স মিউচুয়াল ফান্ডটা কিনে নিয়েছে জাপানের একটা ইন্স্যুরেন্স কোম্পানি। আর তারপর থেকে এই মিউচুয়াল ফান্ডটার নাম চেঞ্জ করে নাম দেওয়া হলো নিপন লাইফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। তো চলুন যে আমরা গিয়ে দেখি এই স্ক্যামটা কিভাবে হয়েছে, একটা রিপোর্টের মাধ্যমে বিস্তারিতভাবে দেখি। অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই বিষয়ে 2 দিন আগে। তো এই জায়গাতে রিপোর্টের মাঝে হেডলাইনটা আমরা যদি দেখি, ইনভেস্টরস ইন দিস এমএফ লস্ট ওভার 1800 crore, সেবি রিভিলস এন্ড প্রুভ। মানে ইনভেস্টরের 1800 করোড় টাকা লোকসান হয়ে গেছে এই মিউচুয়াল ফান্ডের মাঝে, সেবি এটা রিভিল করতেছে। যদি আমরা নিচে এসে দেখি, এই জায়গা নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড একটা সময় রিলায়েন্স মিউচুয়াল ফান্ড ছিল। আর সেই সময় রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে ইয়েস ব্যাংকের 81 বন্ডে ইনভেস্ট করেছিল। আর সেই সময় কিন্তু ইয়েস ব্যাংকের যেটা নাকি টপ ম্যানেজমেন্টে ছিল রানা কাপুর। আর রানা কাপুর তারপর রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের কোম্পানির যেটা নাকি ম্যানেজমেন্টের হেড ছিল অনিল আম্বানি। রানা কাপুর আর অনিল আম্বানি এই দুজনের মাঝে পার্টনারশিপ হয়েছিল বা এগ্রিমেন্ট হয়েছিল যে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের টাকাটা ইয়েস ব্যাংকের বন্ডে ইনভেস্ট করা হবে। তার বদলে কি করবে, ইয়েস ব্যাংকে অনেকগুলা টাকা কিন্তু রিলায়েন্স ফাইন্যান্স, রিলায়েন্স হোম ফাইন্যান্স এগুলা কোম্পানিকে দিয়েছে লোন। তো এক জায়গায় অনিল আম্বানি এই রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের টপ ম্যানেজমেন্টে ছিল। তো সেই অনিল আম্বানি মিউচুয়াল ফান্ডের যে টাকাটা আছে সেই টাকাটা ইনভেস্ট করেছে এই ইয়েস ব্যাংকের বন্ডে। আরেকদিকে যে নাকি আছে ইয়েস ব্যাংকের টপ ম্যানেজমেন্টে রানা কাপুর, সে কি করেছে যে ইয়েস ব্যাংকের টাকাটা এই রিলায়েন্সের অনেকগুলা কোম্পানিতে দিয়েছে। তো এই হিসাবে একটা পার্টনারশিপ হয়েছে তারার মাঝে। আর অবশেষে যদি গিয়ে দেখি, যে সময় নাকি ইয়েস ব্যাংকের ঘোটালা হয়েছিল সেই সময় যদি আমরা গিয়ে দেখি, এই 81 বন্ডস যেগুলো আছে সেগুলা সবগুলাকে আরবিআই এর দ্বারা রাইট ডাউন করে দেওয়া হয়েছে। আর সেই জায়গা কিন্তু ইনভেস্টররা যারা নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল রিলায়েন্সের, তারা কিন্তু 1830 করোড় টাকা লোকসান হয়েছে। তো এই স্ক্যামটা করেছিল কিন্তু রিলায়েন্সের যারা নাকি টপ ম্যানেজমেন্ট ছিল তারা, আর ইয়েস ব্যাংকের টপ ম্যানেজমেন্ট ছিল সেই সময় রানা কাপুর। তারার ভিতরে একটা পার্টনারশিপ হয়েছে, ইয়েস ব্যাংকে লোন দিয়েছে রিলায়েন্সের অনেকগুলা কোম্পানিকে। তার বদলে রিলায়েন্সে কি করেছে, নিজের মিউচুয়াল ফান্ডের টাকাটা ইয়েস ব্যাংকের রিস্কি বন্ডে ইনভেস্ট করে দিয়েছে। অবশেষে সেই টাকাগুলা কিন্তু মিউচুয়াল ফান্ডে ডুবে গেছে। আর যদি অবশেষে আমরা দেখতে যাই, সেই টাকাগুলা ছিল ইনভেস্টরের, আমরার মতন সাধারণ পাবলিকের মানুষের। তো সেই টাকাটা হলো 1830 করোড় টাকা লোকসান হয়েছিল। যদি আমরা দেখি যে কোনো মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করতেছি, সেই জায়গাতে একটা এক্সপেন্স চার্জ বা ফিস নেই, সেই ফিসটা কিন্তু ডেইলি কেটে নেই মিউচুয়াল ফান্ড কোম্পানি। যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতেছেন সেই জায়গা কিন্তু ডেইলি আপনার ফিসটা বা এক্সপেন্স চার্জটা কিন্তু কেটে নেয় ডেইলি। যেই সময় নাকি এই রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল, তার টাকাটা 81 বন্ড ইয়েস ব্যাংকের, সেই বন্ডে ইনভেস্ট করেছিল। অবশেষে টাকাটা কিন্তু ডুবে গেছে বা লোকসান হয়েছে 1830 করোড়। এই টাইমের মাঝে মিউচুয়াল ফান্ডে তো ডেইলি 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 নিজের ফিসটা এক্সপেন্স চার্জটা কেটে নিয়েছে। আর সেই চার্জটা ছিল 88 করোড় টাকা। এই 88 করোড় টাকা ফিস নিয়েছিল সেই সময়টার মাঝে। তো সেবি এটার বিষয়েও জাজ করতেছে, ইনভেস্টিগেশন করতেছে যে তোমরা যদি ইনভেস্ট করেছো, এত রিস্কি বন্ডের মাঝে ইনভেস্ট করেছো, আর সেই টাকাটা কিন্তু ডুবে গেছে, লোকসান হয়ে গেছে, পাবলিকের লোকসান হয়েছে, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেছে তারা লোকসান হয়েছে, কিন্তু তোমরা কিভাবে 88 করোড় টাকা নিজের পকেটে ঢুকাচ্ছ ফিসের মাধ্যমে। তো সেটার বিষয়ে ইনভেস্টিগেশন চলতেছে। আর যদি আমরা অল্প নিচে যাই, নিচে গিয়ে যদি দেখি আরেকটা বিষয় এই জায়গা দেওয়া আছে যে স্ক্যামটা চালু হয়েছিল ডিসেম্বর 2016 থেকে মার্চ 2020 পর্যন্ত। তো এই জায়গা যদি আমরা দেখি, 2019-এর সেপ্টেম্বরের আগে ছিল রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের কন্ট্রোলে ছিল এই মিউচুয়াল ফান্ডটা। তারপর 2019-এর সেপ্টেম্বরের পর থেকে কিন্তু নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড হয়ে গেছে, জাপানের একটা কোম্পানি নিয়ে নিছে এই মিউচুয়াল ফান্ডটারে। তো এই স্কিমটা যদি আমরা এই জায়গা দেখি, মার্চ 2020 পর্যন্ত স্কিমটা মেনশন আছে যে এই টাইমের মাঝে হয়েছে, 2016 থেকে মার্চ 2020 পর্যন্ত।
তো এই জায়গা দেখলে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডেও কিন্তু স্ক্যামটার মধ্যে জড়িত ছিল। তারপর যদি আমরা ডেটটা দেখি মার্চ 2020, তাহলে দেখা যাচ্ছে যে নিপন ইন্ডিয়া, যেটা নাকি নিউ ম্যানেজমেন্ট আছে ইন্স্যুরেন্স কোম্পানি, তারাও কিন্তু এই স্ক্যামের মাঝে জড়িত আছে। তো যদি আমরা আরো নিচে গিয়ে আরেকটা বিষয় দেখি, এই জায়গা দেওয়া আছে রিপোর্টটার মাঝে, দিস ম্যাটার ইজ পার্ট অফ এ বর্ডার ইনভেস্টিগেশন দ্যাট ইনক্লুডস মাল্টিপল এজেন্সিজ ইনক্লুডিং দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। তো এই ম্যাটারটা সিবিআই আর সেবি তারা মিলে কিন্তু ইনভেস্টিগেশন করতেছে। তো যদি আমরা আরো নিচে গিয়ে দেখি যে এই স্ক্যামটার মাঝে 1800 করোড় তো আছেই, যেটা নাকি ইয়েস ব্যাংকের 81 বন্ডে লাগানোর ক্ষেত্রে লোকসান হয়েছিল মিউচুয়াল ফান্ডের। তারপর এই জায়গা আরেকটা ইনভেস্টিগেশন চলতেছে। এই জায়গা দেখুন, এডিশনালি নিপন লাইফ ইন্ডিয়া এমএফ আন্ডার স্কিউরিটি ফর ইনভেস্টিং 950 করোড় ইন নন কনভার্টেবল ডিবেঞ্চার of Morgan Credit Private Limited, a company linked to Rana Kapoor family। তো এক জায়গায় 1830 করোড় টাকা লোকসান হয়েছে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের ইয়েস ব্যাংকের 81 বন্ডে ইনভেস্ট করার কারণে, সেটার বিষয়ে ইনভেস্টিগেশন চলতেছে। তার উপরে এডিশনালি কিন্তু 950 করোড় টাকা লোকসান হয়েছিল নন কনভার্টেবল ডিবেঞ্চারে ইনভেস্ট করেছিল মর্গন ক্রেডিট প্রাইভেট লিমিটেড। তো এই ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টিগেশনটা চলতেছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, কোম্পানিটা ছিল রানা কাপুরের ফ্যামিলির। রানা কাপুর ছিল ইয়েস ব্যাংকের টপ ম্যানেজমেন্ট। যেই সময় নাকি রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের টাকাগুলা ইনভেস্ট করেছিল ইয়েস ব্যাংকের 81 বন্ডের মাঝে, সেই সময় কিন্তু ইয়েস ব্যাংকের টপ ম্যানেজমেন্টে ছিল রানা কাপুর। আর এই জায়গা যদি দেখি আমরা, এই কোম্পানিতেও কিন্তু রানা কাপুর ইনভলভ আছে মর্গন ক্রেডিট প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিতে ইনভেস্টররা 950 করোড় টাকা লোকসান হয়েছিল। টোটাল যদি আমরা এই জায়গার অ্যামাউন্টটা দেখি 2850 করোড় টাকার ইনভেস্টিগেশন চলতেছে। সেবি আর সিবিআই মিলে এই ইনভেস্টিগেশনটা করতেছে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের উপরে, যেটাকে নাকি বর্তমান সময়ে নিপন লাইফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড বলে জানা যায়। তো আমরা দেখেছি স্ক্যামটা কিভাবে হয়েছে আর কত টাকার স্ক্যামটা ছিল আর কে কে করেছে। তো টোটাল স্ক্যামটা হয়েছে 2850 করোড় টাকার স্ক্যাম হয়েছিল। তো এই দুইটা স্ক্যামকে সেবি আর সিবিআই মিলে ইনভেস্টিগেশন করতেছে যে কারা কারা ইনভলভ আছে এই স্ক্যামের সাথে। তো আমরা যারা নাকি ইনভেস্ট করি এগুলা মিউচুয়াল ফান্ডে নিপন ইন্ডিয়ার, তাহলে আমরার জন্য কি করা উচিত? দেখুন, যার যেরকম ভাবে ইনভেস্টমেন্ট চলতেছে, এসআইপি চলতেছে, এগুলা এভাবেই রাখুন। ফ্রেশ যদি কেউ যদি ইনভেস্ট করতে চান কোনো মিউচুয়াল ফান্ডে নিপন ইন্ডিয়া, তাহলে করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। দেখুন, যারা নাকি এগুলা স্ক্যামে জড়িত আসছিল 2016, 17, 18-তে, সেই সময় ছিল রিলায়েন্সের কন্ট্রোলে ছিল এই মিউচুয়াল ফান্ডটা, তারার উপরে পানিশমেন্ট আসবে। তারা হয়তোবা তাদেরকে ব্যান করে দিবে 2, 4, 5 বছরের জন্য মার্কেট থেকে, হয়তোবা কিবা ফাইন নিবে সেবি। তো সেটা হলো পরবর্তী সময় আমরা দেখব কি হয়। তো যদি আমরা ভয় পাচ্ছি বর্তমান সময়ে, তাহলে দেখুন আমরা কোনো ধরনের ভয় নাই। পানিশমেন্ট আসলে এই মিউচুয়াল ফান্ড কোম্পানির উপরে আসবে। হয়তোবা এরকম হতে পারে সামনে 1 মাস, 2 মাস, 6 মাস এরকম সময়ের জন্য ব্যান করে দেয়, নতুন এসআইপি লামসাম সবগুলা ব্যান করে দিতে পারে এই মিউচুয়াল ফান্ডকে। কারণ এটাও একটা পানিশমেন্ট, যদি তারা যদি নতুন এসআইপি বা নতুন মানুষের যদি ইনভেস্ট না করে তারা মিউচুয়াল ফান্ডে, তাহলে তার ইনকামটা কিন্তু কমে যাবে, যে ফিসটা নাকি তারা পায় সেটা কিন্তু কমে যাবে। তো এরকম পানিশমেন্টও দিতে পারে। তো সেটা পরবর্তী সময়ে দেখবো আমরা যে কি পানিশমেন্ট দেয়। বর্তমান সময়ে যারা নাকি ইনভেস্ট করতেছে নিপন মিউচুয়াল ফান্ডের যে কোনো ফান্ডে, ভয় করার কোনো কথা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি কোনো ডেপ ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখে নেবেন যে আপনার টাকাটা কোনগুলা ডেপটে ইনভেস্ট করা হইতেছে, ভালো ক্রেডিট রেটিং থাকার ডেপটে ইনভেস্ট করতেছে নাকি যে কোনো আজে বাজে ডেপটে ইনভেস্ট করতেছে, বন্ডে ইনভেস্ট করতেছে, সেই বিষয়ে দেখে নেবেন। আর আমি সবসময় মনে করি ডেপ্ট ফান্ডের থেকে ইকুইটি ফান্ড সুরক্ষিত হয়। ইকুইটি ফান্ডে ভলিটিলিটি আছে, এই জায়গায় আপ ডাউন এটা আছে, কিন্তু ডেপ্ট ফান্ডে কিন্তু আপ ডাউনটা নাই, স্টেবল সেই জায়গা। তো স্টেবল যদি যান স্টেবল জায়গায়, তো এরকম রিস্কি হতে পারে। আপনার টাকাটা কোন জায়গায় যে যাবে সেই বিষয়ে যদি না দেখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম হতে পারে। যদি আমরা কিছুদিন পিছিয়ে যাই, 2020-এ ফ্র্যাঙ্কলিনের সাথে একটা ঘটনা হয়েছিল। সেই সময় করোনা ক্র্যাশ চলছিল দেশের মাঝে, আর যার যেখানে যতটুক টাকা আছে সেই জায়গা থেকে সবাই কিন্তু উইথড্র করা চালু করে দিয়েছে। তো ফ্র্যাঙ্কলিনের কাছে অনেকগুলা রিকোয়েস্ট গিয়েছে। তো ফ্র্যাঙ্কলিনের কাছে যেই মিউচুয়াল ফান্ডের টাকাগুলা ছিল, সেই টাকাগুলা অনেকগুলা এরকম বন্ড বা ডেপতে ইনভেস্ট করেছে,
সেই জায়গা থেকে কিন্তু ইমিডিয়েটলি সেটাকে টাকাতে রূপান্তরিত করা যাবে না। একটা লকিং সিস্টেম আছে, 1 বছর 2 বছর 3 বছর, সেই সময়ের পরে কিন্তু সেটাকে টাকাটা কনভার্ট করা যাবে। তারপরে কিন্তু করোনা ক্রাশের সময় অনেক মানুষে উইথড্র রিকোয়েস্ট করেছে, আর সেই ক্ষেত্রে গিয়ে ফ্র্যাঙ্কলিনে সেই উইথড্রগুলা দিতে পারছে না। তারপরে ফ্র্যাঙ্কলিনের পুরো উইথড্রওয়াল সিস্টেমটাকে কয়েকদিনের জন্য সেটাকে বন্ধ করে দিয়েছে। তো এরকম কেসও দেখেছি আমরা ইতিহাসের মাঝে। তো যদি কোনো ডেপ ফান্ডে ইনভেস্ট করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখে নেবেন আপনার টাকাটা কিরকম ডেপটে ইনভেস্ট করা হইতেছে, সেই বিষয়ে দেখে নেবেন। আর এই নিপনের যে স্ক্যামটা ছিল, 2টা স্ক্যাম এই জায়গা, 2টা স্ক্যামই কিন্তু ডেপ ফান্ড রিলেটেড ছিল। তো পরবর্তী সময় আমরা দেখবো যে ফাইনালি সেবি কি বের করে, ইনভেস্টিগেশন করে সবার সামনে তুলে ধরবো। ধন্যবাদ।